This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলায়। ছোটবেলার একটা কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? আপনাদের অনেকের সঙ্গে এটা হয়ে থাকবে। এটা একদম চাক্ষুষ অভিজ্ঞতা। আমরা যখন ছেলেবেলায় ক্রিকেট মাঠে যখন ব্যাট বল খেলতাম, এখন তো ছেলেপুলেরা শুনি খুব একটা মাঠে যায় না, আমাদের সময় নিয়মিত যেত। তখন সবার নিজের ব্যাট থাকতো না, আমাদেরও অনেক সময় থাকতো না। এখন ব্যাটের মালিক যে হতো তার না বিরাট দিমাগ হতো, তার মেজাজটাই আলাদা। সে আউট হয়ে গেলেও বলতো আমি আউট হইনি, আমি ক্রিজ ছাড়বো না, উইকেট থেকে আমি সরবো না, আমি আউট হইনি। কেন? তার কারণ ব্যাটটা তার, যার ব্যাট মুলুকও তার। এটাকে মগের মুলুকও বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাটের মালিকদের মতো আচরণ করছেন, আমার অন্তত তাই মনে পড়ে যাচ্ছে। এই উদাহরণটা টানতেই হলো। অনেকেই বলছেন আমি একা নই, তিনি আউট হয়ে গিয়েছেন, ক্রিজে থাকার কথা নয়, তিনি দান হেরে গিয়েছেন। আবার যদি কখনো ঘুরে ব্যাটিং করতে পারেন তো ভালো কথা, কিন্তু তার জন্য তো আবার ফিল্ডিং খাটতে হবে, তাই না? দল হেরেছে, তিনিও হেরেছেন, কিছুতেই তিনি ইস্তফা দিতে রাজি নন। তিনি নাকি হারেননি, তাই ব্যাট ছাড়বেন না। রাজভবনে গিয়ে পদত্যাগপত্র তিনি জমা দেবেন না। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। রাজভবন যাবেন কেন? কিসের জন্য? আমরা তো হারিনি, যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। ক্ষমতা কাঁঠালের আঠা। আমি একটু অন্যভাবে বললাম। আসলে একটা বড় গান, এটার একটা বিখ্যাত গান আছে, লোকের মুখে মুখে ফেরে, যে কাঁঠালের আঠা একবার লাগলে পরে না চিপকে যায়, ছাড়ে না। ক্ষমতা ঠিক সেই রকম। কিন্তু এমন ঘটনা কোশ্মিনকালে এই দেশে অন্তত ঘটেনি, কই আমি বলতে পারবো না। কোনো রাজ্যের পরাজিত মুখ্যমন্ত্রী এমন কাজ করেছেন বলে আমি জানি না, আবার কোনো পরাজিত প্রধানমন্ত্রী এমন কাজ করেছেন বলে আমার জানা নেই। যারাই যখন হেরেছেন তারা মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, রাজভবনে বা রাষ্ট্রপতি ভবনে যার যেখানে যাওয়ার গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসছেন এবং নতুনকে আহ্বান জানিয়েছেন। সেটা তিনি মন থেকে জানান বা না জানান, জানিয়েছেন। এটাই কার্টেসি, গণতন্ত্রে এটাই সৌজন্য, জনাদেশ মেনে নিতে হয়। 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট হেরে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাজভবনে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন। হ্যাঁ, ভগ্ন হৃদয়ে, কিন্তু দিয়েছিলেন তো। বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথেও হাজির ছিলেন। একটা বেনজির সৌজন্যের ছবি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেই সময় আমি তৃণমূল বিট কভার করতাম। তখন পার্থ চট্টোপাধ্যায়কে দূত হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন বুদ্ধবাবুর বাড়িতে পাম অ্যাভিনিউতে আমন্ত্রণপত্র হাতে করে। সেসব অনেক কাহিনী আছে, এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অন্য কোনো দিন বলবো। আর একটা উদাহরণ দিই, গতকাল ক্ষমতা হারিয়েছেন তামিলনাড়ুর স্ট্যালিনও। ডিএমকে হেরেছে, স্ট্যালিন নিজেও হেরেছেন। হেরেছে পিনারাই বিজয়নের LDF, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। স্ট্যালিন, বিজয়ন কেউই কিন্তু ইস্তফা দিতে দেরি করেননি, অথচ তারাও তো বিরোধী মুখ্যমন্ত্রী ছিলেন। নিয়ম বদলে যাচ্ছে বাংলায়। ক্ষমতাসীন মমতার জীবনে অনেক কিছুই রাতারাতি বদলে গেছে, কিন্তু তিনি নিজে বদলাতে চাইছেন না, তিনি নাছোড়। তৃণমূল কংগ্রেস হেরে ভূত, পরাস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার রায়ে মমতা এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতার বাড়ির রাস্তা, সারা বছর ব্যারিকেড আর পুলিশে ছয়লাভ থাকত। তৃণমূল হারতেই সরে গেল ব্যারিকেড। এ রাস্তা এখন মুক্ত, ওপেন টু অল। একটি বাইক এই মুহূর্তে স্বচ্ছন্দে চলে যাচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ছে না এখানে যারা কর্তব্যরত পুলিশ কর্মী রয়েছেন। কয়েক বছর ধরে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই গার্ড রেল ব্যবহার করা হয়েছিল। একটু কথা বলেন, 1 মিনিট দাঁড়ান। এখন যে যাচ্ছেন কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ছে না? না, এই গার্ড রেলটি একেবারে পাকাপাকি বন্দোবস্ত কয়েক বছর ধরে চলেছে। এখানে একটি চ্যানেলও করে দেওয়া হয়েছিল। কোনো অনুমতি নিতে হচ্ছে? এই যে না, খুব সুন্দরভাবে আসা যাচ্ছে, কোনো প্রবলেম নেই।
কোনো সমস্যা নেই। আগে কোনো যে সমস্যা- গার্ডরেল থাকতো কোনো তখন কি কর্তব্যরত পুলিশ হ্যাঁ, আটকে তো ঢুকতেই দিত না এখানে। তবু মমতা নাছোড়। আমরা কিন্তু হারিনি, আমরা কিন্তু হারিনি। সোমবার দুপুরে তখনও পুরোদমে ফল ঘোষণা চলছে। তখনই কালীঘাটের এই রাস্তা ফাঁকা, শুনশান। মমতা একা, হার বুঝে উধাও তৃণমূলের নেতাকর্মীরাই। তবু মমতা নাছোড়। আমরা কিন্তু হারিনি, আমরা কিন্তু হারিনি। সোমবার দুপুরেই নবান্নের দরজায় পাহারায় বসে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার নবান্নের সব তলাতেই গেরুয়া আবির উড়ল, মিষ্টিমুখ চলল, উঠল জয় শ্রীরাম স্লোগানও। এই নবান্নের 14 তলাতেই বসতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নীল সাদা নবান্ন এখন গেরুয়াময়, কিন্তু মমতা নাছোড়। আমরা কিন্তু হারিনি, আমরা কিন্তু হারিনি। 2011 সালে তৃণমূলের কাছে হারের পরপরই রাজভবনে পৌঁছে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথা মেনে ইস্তফা দিতে মুহূর্ত দেরি করেননি বুদ্ধদেব, কিন্তু মমতা নাছোড়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। দেখুন, দলনেত্রী বলছেন তিনি হারেননি, একটা শার্প কন্ট্রাস্ট। সময়াভাবে সবটা দেখাতে পারবো না, আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন। আমি সকাল থেকে ফলো করছিলাম সোশ্যাল মিডিয়া। তৃণমূলের বহু নেতা তারা কিন্তু ফেসবুকে লাইভ করে যে কোনো কারণেই হোক, সেটা আক্রমণ এড়ানোর জন্যই হোক বা যে কোনো কারণে আন্তরিকভাবেই হোক, সেটা আমি বলতে পারবো না, তারা লাইভ করে বলছিলেন যে বিজেপি নেতাদের উদ্দেশ্যে যে আপনারা বিরাট ম্যান্ডেট পেয়েছেন, আমরা সেই ম্যান্ডেটটাকে স্বাগত জানাচ্ছি, মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। হতে পারে তারা আক্রমণ এড়ানোর জন্য বলছেন, কারণ রাজনৈতিক হিংসা আমাদের এখানকার সংস্কৃতি বলতে গেলে, যদিও বিজেপি চেষ্টা করছে সেটা না হয় যাতে। এনিওয়েজ, তারা কিন্তু বলছেন এটা মানুষের ম্যান্ডেট, কিন্তু দলনেত্রী বলছেন মানুষের ম্যান্ডেট আসেনি। এখানে একটা স্টার্ক কন্ট্রাস্ট আছে। আজ অভিষেককে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে কে কে ছিলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, ফিরহাদ হাকিম ছিলেন, তিনি জিতেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, ডেরেক ওব্রায়েন ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন। খেয়াল করে দেখুন, এটাকে যদি নবরত্ন সভা বলি, এখানে একজন নেই। তার উপস্থিতিটা আমার অন্তত খুব চোখে পড়েছে। তার কারণ, এই দলটাকে আমি দীর্ঘদিন ধরে কভার করেছি। আজকে এমন একটা দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংবাদিক বৈঠকে তৃণমূলের যিনি রাজ্য সভাপতি, তিনি কিন্তু পাশে নেই, তাকে বসতে অন্তত দেখিনি। তিনি কি ভাবছেন আমি বলতে পারবো না। সুব্রত বক্সী মহাশয়, তৃণমূলের রাজ্য সভাপতি, কেন নেই সুব্রত বক্সী বাবু? তিনি কি মমতার এই অবস্থানের সঙ্গে একমত নন, নাকি শরিক নন? দিলীপ ঘোষ আবার মমতার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছেন। 2020 সালে মনে করে দেখুন, জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরও গোড়ার দিকে ইস্তফা দিতে চাননি ডোনাল্ড ট্রাম্প। তবে কি মমতার এখন ট্রাম্প সিনড্রোম? অনেকেই প্রশ্ন তুলছেন। ক্ষমতা এমনই, এই যে বললাম, কাঁঠালের আঠার মতো। আমরা কিন্তু হারিনি। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। ট্রাম্প যেমন জেতার পরেও, হারার পরেও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল। ইলেকশন কমিশন কড়া না হলে মমতা ব্যানার্জি জনতাকে নামিয়ে জোর করে দখল করতেন। সেই জন্য প্রথমে আমরা ঘিরে নিয়েছি। আমরা কিন্তু হারিনি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এমনি উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। তো মুখ্যমন্ত্রী থাকতে না পারলে তখন রাজ্যপাল সেই দায়িত্ব অন্য কারুকে দেবেন। আমরা কিন্তু হারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যত মোরালিটির কথা কম বলবেন ততই ভালো হবে। আমরা কিন্তু হারিনি। মানে উনি কি চাইছেন যে বাংলার পুলিশ ওনার পরিচালনায় থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, সেই বাংলার পুলিশই ওনাকে বার করে দেবেন, এটা চাইছেন? আমরা কিন্তু হারিনি। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। আমরা কিন্তু হারিনি। যা খুশি তাই একটা বলে দিলেই হলো, এটা আমার মনে হয় ওর একটু ঠিক নেই আর কি। দেখুন, অফিসিয়ালি এবং টেকনিক্যালি বলতে গেলে 7 মে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। 9 মে শপথ নেবেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। মমতা প্রথা মেনে ইস্তফা দিয়ে দিলে ভালো,
সেক্ষেত্রে রাজ্যপাল দুদিনের জন্য কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব সামলানোর কথা বলতেন, ওই নিয়মতান্ত্রিক যেটা হয়, কিন্তু সেটা হচ্ছে না এখন যা পরিস্থিতি। তবে বিশেষজ্ঞরা বলছেন এর জন্য আমাদের রাজ্যে কোনো রকম সাংবিধানিক সংকট হওয়ার আশঙ্কা নেই, রাষ্ট্রপতি শাসনও জারি করতে হবে না। সংবিধানের 164 ধারা বলছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ওই ধারা অনুযায়ী এই যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা তাঁরা এই পদটাকে চালিয়ে যেতে পারেন অ্যাট দি প্লেজার অফ দি গভর্নর। কাজেই তাঁরা যদি পদত্যাগ না করেন তাহলে খুব একটা সমস্যার ব্যাপার নেই। এটা কোনো সমস্যাই না, এটা কোনো সাংবিধানিক বিষয়ই না, এটা সাধারণ একটা নৈতিকতার ব্যাপার। এই নৈতিকতা বোধটা তো সব রাজনৈতিক নেতার মধ্যে থাকে না, যেমন মমতার মধ্যে নেই। এর সঙ্গে সাংবিধানিক কোনো প্রশ্নই যুক্ত নয়। ওরা 9 তারিখে ঠিক করেছে, 7 তারিখে এর মেয়াদ শেষ, 8, 9 এই 1.5 দিন 2 দিন রাজ্যপাল তিনি প্রশাসনের সাংবিধানিক দায়িত্বে থাকবেন, আর কিছুই না। আমাদের যে মুখ্য নির্বাচনী কমিশনার তিনি ফলাফল নিয়ে যাবেন রাজ্যপালের কাছে, ফলে তারপর রাজ্যপাল তার মতন করে সিদ্ধান্ত নেবেন। সুতরাং বিষয়টি যে খুব গোলমেলে এমন নয়। তিনি বলছেন যে উনি পদত্যাগ করবেন না, এই বিষয়টি সাধারণভাবে গণতন্ত্রের পক্ষে খুব সুখকর নয় বলেই মনে হয়েছে। উনি যেটা আছে আইনটা সব জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না, যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, মানে যাকে এখন সবাই বলছেন জায়ান্ট কিলার, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে থাকা বিজেপি বিধায়ক এই প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করতে নারাজ। খুব মেপে ব্যাটিং করছেন শুভেন্দুবাবু, খেয়াল করে দেখলাম। কি বোঝাচ্ছেন শুভেন্দুবাবু? इसमें पार्टी प्रवक्ता बताएगा, कॉन्स्टिट्यूशन में सब लिखा हुआ है, ज्यादा बोलने का जरूरत नहीं। इसमें पार्टी प्रवक्ता बताएगा, कॉन्स्टिट्यूशन में सब लिखा हुआ है, ज्यादा बोलने का जरूरत नहीं। দেখুন, কাল দুপুর বিকেল পর্যন্ত বাংলার পরিস্থিতি দেখে একটা শ্লাঘাবোধ হচ্ছিল। টুকটাক হিংসার ঘটনা ঘটছিল বটে, কিন্তু অ্যাটলিস্ট এবার আমরা বলতে পারছিলাম যে এবারের ভোটটা হলো মৃত্যুহীন এবং পোস্টপোল ভায়োলেন্সের এড়ানো যাবে, এরকম একটা আশা আমাদের মনের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু সেগুড়ে বালি। ফল প্রকাশের পর ভোট হিংসার বলি বিজেপি কর্মী। নিউ টাউনের বালিগুড়িতে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে খুনের অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে তপ্ত নিউ টাউন, অভিযুক্তের বাড়ি ঘেরাও করেছে জনতা। প্রশাসন এখন আমাদের দেখুন, এখন পুলিশ প্রশাসন ওদের গাইড করছে, পুরো টোটাল বাহিনী ওদের গাইড করছে। আমরা এটা হচ্ছে রাজনীতি, এটা রাজনীতি, এটা শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে চলল বুলডোজার অভিযান হলো। কি হয়েছে ঘটনাটা? ভেঙে দেওয়া হলো দখল করা জমিতে তৈরি বিশ্ব বাংলার স্ট্যাচু। ভাটপাড়ার 25 নম্বর ওয়ার্ডে ভেঙে দেওয়া হলো বিশ্ব বাংলা স্ট্যাচু। ব্যক্তিগত জমি দখল করে বিশ্ব বাংলা স্ট্যাচু তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। বুলডোজার এনে বিশ্ব বাংলা স্ট্যাচু গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা। পুরো জমিটা জুড়েই রাস্তার ফ্রন্ট সাইডটা অবস্ট্রাকশন করে দেওয়া হয়েছে। সোমনাথ শ্যাম এমএলএ ছিল তখনকার। আমি তো জানি না, আমাদের জমিটা পুরো অ্যাকোয়ার্ড করে উনি, মানে রাস্তার সামনেটা উনি অবস্ট্রাকশন করে দিয়েছেন। বিশ্ব বাংলা লোক আগে, অনেক আগে। তা আমাদের বিভিন্ন শরিক আছে এই জমিটা, ভেতরে পুকুর আছে আর বাগান, ওইটা যেটা ড্যাঙা ওটা বাগান হিসেবে আছে।